আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। আজকের আলোচনা, সাগরে ভাসল চীনের বিস্ময়কর রণতরী ফুজিয়ান, চ্যালেঞ্জের মুখে মার্কিন নৌশক্তি। চীনের একটি নতুন এবং সবচেয়ে সর্বাধুনিক বিমানবাহী রণতরী সাগরে নেমেছে। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো জানিয়েছে যে দীর্ঘ পরীক্ষার পর চীনের তৃতীয় বিমানবাহী রণতরী ফুজিয়ান আনুষ্ঠানিকভাবে দেশটির নৌবাহিনীতে সংযুক্ত করা হয়েছে। বার্তা সংস্থা সিনহুয়া জানায়, 2025 সালের 5 নভেম্বর প্রেসিডেন্ট শি জিনপিং ফুজিয়ান রণতরীটি উদ্বোধন করেন এবং পতাকা হস্তান্তর অনুষ্ঠানে অংশ নেন। এই অনুষ্ঠানটি পরিচালিত হয় চীনের দক্ষিণে হাইনান প্রদেশের সানইয়া শহরে। চীনা সরকারি গণমাধ্যমের প্রকাশিত ভিডিওতে দেখা যায় যে প্রেসিডেন্ট শি জিনপিং সেনাবাহিনীর প্রধান হিসাবে সবুজ সামরিক পোশাকে রণতরীর ডেকের ওপর হেঁটে যান। তিনি রণতরীর বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখেন এবং নাবিক ও পাইলটদের নায়ক বলে প্রশংসা করেন। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে প্রায় 2000 জন চীনা নৌবাহিনীর সদস্য এবং রণতরী নির্মাণ কর্মীরা ওই উদ্বোধন ও পতাকা হস্তান্তর অনুষ্ঠানে অংশ নেন। উল্লেখ্য যে এর আগে গত 2024 সালের 7 মে সিনহুয়া একটি ছবি প্রকাশ করে জানিয়েছিল যে চীনের তৃতীয় বিমানবাহী রণতরী ফুজিয়ান প্রথমবারের মতো পরীক্ষামূলক সমুদ্রযাত্রা করছে। অতঃপর দীর্ঘ 1 বছর ধরে ফুজিয়ানের সমুদ্রযাত্রার পরীক্ষা চলে এবং তাতে উত্তীর্ণ হবার পর এখন রণতরীটি আনুষ্ঠানিকভাবে সমুদ্রে ভাসানো হলো। এই রণতরীটির নামকরণ করা হয়েছে চীনের ফুজিয়ান প্রদেশের নামে, যা তাইওয়ানের মুখোমুখি অবস্থিত। ফুজিয়ান রণতরীটি চীনের তৃতীয় কনভেনশনাল অর্থাৎ অপারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী। তবে ফুজিয়ান চীনের তৃতীয় বিমানবাহী রণতরী হলেও এটি সম্পূর্ণভাবে দেশীয় নকশায় নির্মিত মডেলের প্রথম বিমানবাহী রণতরী। চীনের আগের দুইটি রুশ নকশায় নির্মিত রণতরী লিয়াওনিং এবং শ্যানডং এর তুলনায় এটি বড় এবং অনেক বেশি কার্যকর। ফুজিয়ানের বিশেষ বৈশিষ্ট্য হল এতে ওই দুইটি রুশ নকশায় নির্মিত রণতরীর মতো ঢালু র্যাম্প ব্যবহৃত হয়নি। এর পরিবর্তে ফুজিয়ানে বিমান উড্ডয়নের জন্য ফ্ল্যাট ডেক সংযোজন করা হয়েছে। ফুজিয়ান রণতরীর আরেকটি অনন্য বৈশিষ্ট্য হল এতে ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপাল্ট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে এটাতে 3 ধরনের বিমান উড্ডয়ন ও অবতরণ করতে সক্ষম। এই নতুন প্রযুক্তিতে বিমানগুলো বেশি অস্ত্র ও জ্বালানি নিয়ে উঠতে পারে, ফলে বিমানগুলো আরও দূরের টার্গেটে আঘাত করতে পারবে। এই ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপাল্ট প্রযুক্তি সিস্টেম 2022 সাল থেকে এতদিন সারা বিশ্বে কেবলমাত্র মার্কিন নৌবাহিনীর সর্বাধুনিক রণতরী জেরাল্ড ফোর্ডে ব্যবহৃত হচ্ছিল। কিন্তু এখন চীন মাত্র 3 বছরের মধ্যেই এই প্রযুক্তি রপ্ত করতে পারল। এদিকে ফুজিয়ান রণতরীর আরেকটি বৈশিষ্ট্য হল এর নিজস্ব নজরদারি বিমান বহন করার সক্ষমতা আছে। এ কারণেও ফুজিয়ান আগের দুটি রণতরীর তুলনায় আরও উন্নত, কেননা আগের দুটি রণতরী লিয়াওনিং এবং শ্যানডং যখন স্থলভিত্তিক রাডারের আওতার বাইরে থাকে তখন তারা কার্যত অন্ধ অবস্থায় থাকে, কিন্তু ফুজিয়ান নিজেই নজরদারি করতে পারার ফলে এটি দূরবর্তী সমুদ্রেও উন্নত মিশন পরিচালনা করতে পারবে। বার্তা সংস্থা সিনহুয়া জানায়, ফুজিয়ান রণতরীর সমুদ্র পরীক্ষার সময় চীনা নৌবাহিনী এর ওপর J-35 স্টিলথ ফাইটার জেট উড্ডয়ন ও অবতরণ করায়। এছাড়া নজরদারি বিমান KJ-600 এবং যুদ্ধবিমান J-15 এর উন্নত সংস্করণও ফুজিয়ান রণতরী থেকে উড্ডয়ন ও অবতরণ করানো হয়। সুতরাং এসব বৈশিষ্ট্য বিবেচনায় ফুজিয়ান রণতরী চীনের আগের দুটি রণতরীর চেয়ে অনেক বেশি কার্যকর, যা আরও বেশি সংখ্যক ভারী অস্ত্রে সজ্জিত যুদ্ধবিমান বহন করতে সক্ষম। এদিকে ফুজিয়ান রণতরীর ওজন 80,000 টন, যা এখন 97,000 টনের মার্কিন রণতরী নিমিটজের সমতুল্য। এ কারণে চাইনিজ ফুজিয়ান রণতরী মার্কিন রণতরী নিমিটজের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে। বস্তুত ফুজিয়ান রণতরীর সাগরে ভাসানোকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাঙ্ক্ষিত সামরিক পুনর্গঠন ও সম্প্রসারণের বাস্তবায়ন হিসাবে দেখা হচ্ছে।
অনেক আগে শি জিনপিং বলেছিলেন ২০৩৫ সালের মধ্যে তিনি চীনের সামরিক বাহিনীকে সর্বাধুনিক করতে চান এবং ২০৫০ সালের মধ্যে চীনকে বিশ্বমানের সেরা সশস্ত্র বাহিনী হিসাবে গড়ে তুলতে চান। এখন এই ফুজিয়ান রণতরীটির উদ্বোধন চীনা প্রেসিডেন্টের সেই লক্ষ্য অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আসলে বিমানবাহিনী রণতরী নির্মাণ এবং তা সাগরে ভাসানো চীনা নেতৃত্বের কাছে সামরিক শক্তিমত্তা প্রদর্শনের একটি প্রধান প্রতীক হয়ে উঠছে। এর মাধ্যমে চীনা নেতৃত্ব দেশকে মহাশক্তিধর ও ব্লু ওয়াটার নেভির ধারক হিসাবে উপস্থাপন করতে চান। সমর বিশেষজ্ঞদের মতে এই রণতরী চীনের নৌবাহিনীকে নিজস্ব জলসীমা ছাড়িয়ে আরও দূরে প্রভাব বিস্তারে সহায়তা করবে। এতদিন চীনের নৌবাহিনী শুধুমাত্র দক্ষিণ চীন সাগর, পূর্ব চীন সাগর এবং কোরীয় উপদ্বীপের হলুদ সাগর এই ৩ জলসীমায় আধিপত্য বিস্তার করতে চাইত। তবে চীন এখন এই সমুদ্রসীমা ছাড়িয়ে আরও গভীরে একেবারে প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের আধিপত্যকে চ্যালেঞ্জ করতে চায়। উল্লেখ্য যে দক্ষিণ চীন সাগর, পূর্ব চীন সাগর এবং কোরীয় উপদ্বীপের হলুদ সাগর এই অঞ্চলকে বলা হয় ফার্স্ট আইল্যান্ড চেইন, যা জাপান, তাইওয়ান ও ফিলিপাইনের আশেপাশে অবস্থিত। এই ফার্স্ট আইল্যান্ড চেইন অঞ্চলের জলরাশিতে বিমানবাহী রণতরীর প্রয়োজনীয়তা খুব একটা বেশি নেই, কিন্তু যদি বৃহত্তর ইন্দো প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতা করতে হয় তাহলে বিমানবাহী রণতরীই হবে সেই প্রতিযোগিতার মূল অস্ত্র। আর ঠিক এই কারণেই চীন ফুজিয়ান রণতরী নির্মাণ করেছে এবং আগামীতে এ ধরনের আরও বিমানবাহী রণতরী নির্মাণ অব্যাহত রাখবে। ইতিমধ্যেই চীন চতুর্থ বিমানবাহী রণতরী নির্মাণের কাজ শুরু করেছে, যার অস্থায়ী নাম দেওয়া হয়েছে টাইপ 004। এই রণতরীতেও ফুজিয়ানের মতো ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপাল্ট প্রযুক্তি সিস্টেম ব্যবহৃত হবে, তবে এটি হবে আরও উন্নত, একেবারে পারমাণবিক শক্তিচালিত। উল্লেখ্য যে পারমাণবিক শক্তিচালিত রণতরীগুলোতে পরমাণু বিভাজনের মাধ্যমে জ্বালানি শক্তি উৎপাদিত হয়। এ কারণে এ ধরনের রণতরীগুলো অনেক বেশি সময় পর্যন্ত গভীর সমুদ্রে থাকতে পারে। কিন্তু অপারমাণবিক বা কনভেনশনাল রণতরীগুলোতে ডিজেল তেল পুড়িয়ে জ্বালানি শক্তি উৎপাদিত হয়, তাই এ ধরনের রণতরী অপেক্ষাকৃত কম সময় পর্যন্ত গভীর সমুদ্রে থাকতে পারে। ফুজিয়ান হলো এরকম একটি অপারমাণবিক শক্তিচালিত রণতরী। তবে চীনের চতুর্থ যে রণতরী 004 দ্রুততার সাথে প্রস্তুত হচ্ছে তা পারমাণবিক শক্তিচালিত রণতরী। সুতরাং এদিক দিয়েও চীন নৌশক্তিতে শীঘ্রই যুক্তরাষ্ট্রের সমকক্ষতা অর্জন করতে যাচ্ছে। বস্তুত চীন এখন নৌশক্তিতে যুক্তরাষ্ট্রকে ধরে ফেলার চেষ্টা করছে। চীন দ্রুতগতিতে সর্বাধুনিক যুদ্ধজাহাজ তৈরি করছে। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বে চীন ইতিমধ্যেই বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী গঠন করেছে। দক্ষিণ চীন সাগরে এখন চীন আরও কঠিনভাবে নিজেদের দাবি প্রতিষ্ঠা করছে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক জলসীমায় নৌশক্তি প্রদর্শন করছে। অতএব এই দৃষ্টিকোণ থেকে ফুজিয়ান বিমানবাহী রণতরী সাগরে ভাসানো চীনের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ফুজিয়ানকে এখন চীনের বিমানবাহী রণতরী শক্তির আত্মপ্রকাশের প্রতীক হিসাবে দেখা হচ্ছে। উল্লেখ্য যে সংখ্যাগত দিক দিয়ে চীনের নৌবাহিনী এখন মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে আকারে বড় এবং চীনা শিপইয়ার্ড নতুন রণতরী তৈরি করতে অনেক দ্রুত সক্ষম। তবে প্রযুক্তিগত দিক থেকে যুক্তরাষ্ট্র এখনও চীনের চেয়ে এগিয়ে আছে। এছাড়া যুক্তরাষ্ট্রের কাছে চীনের চেয়ে বেশি সংখ্যক বিমানবাহী রণতরী রয়েছে। বর্তমানে চীনের কাছে 3টি বিমানবাহী রণতরী রয়েছে, যেগুলো সবই ডিজেল চালিত। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে 11টি বিমানবাহী রণতরী, যেগুলো সবই পারমাণবিক শক্তিচালিত। তবে চীন যেভাবে একের পর এক বিমানবাহী রণতরী তার নৌবহরে যুক্ত করছে, তাতে সে যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র নৌ প্রতিযোগিতা গড়ে তুলছে। বিশেষ করে ফুজিয়ানই প্রথম চীনা বিমানবাহী রণতরী, যা আকার ও দক্ষতায় মার্কিন রণতরীর কাছাকাছি পৌঁছেছে। আর চীন ইতিমধ্যেই চতুর্থ বিমানবাহী রণতরী নির্মাণ করছে, যা হবে পারমাণবিক শক্তিচালিত। এছাড়া চীন আরও বিমানবাহী রণতরী তৈরি করার পরিকল্পনা করছে, যেগুলোর সবই হবে পারমাণবিক শক্তিচালিত।
বস্তুত সামরিক শক্তিকে দ্রুত আধুনিকরণ ও নৌবাহিনীর সম্প্রসারণ এখন চীনের গর্বের বড় উৎস হয়ে উঠেছে। গত ৭ নভেম্বর চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো যখন ফুজিয়ান বিমানবাহী রণতরীকে সাগরে ভাসানোর আনুষ্ঠানিক ঘোষণা দিল এবং প্রেসিডেন্ট শি জিনপিং কর্তৃক সেটির উদ্বোধনের ভিডিও চিত্র প্রকাশ করল, তখন তা চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বাধিক আলোচিত বিষয়ে পরিণত হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি হ্যাশট্যাগ তৈরি করা হয়। তাতে লেখা ছিল, আমার দেশের প্রথম ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপাল্টযুক্ত বিমানবাহী রণতরী কার্যক্রমে যোগ দিল। এই হ্যাশট্যাগটি চীনা জনগণের মাঝে মাত্র ১ ঘন্টায় ১ কোটি বারের বেশি দেখা হয়ে যায়। এদিকে দৃশ্যত মনে হচ্ছে যে চীনের এই নৌশক্তির সাফল্যে বেশ কিছু পশ্চিমা গণমাধ্যম ঈর্ষান্বিত হয়েছে এবং তারা মার্কিন নৌবাহিনীর মনোবল অটুট রাখতে প্রচারণায় নেমেছে। সিএনএন সহ কয়েকটি পশ্চিমা গণমাধ্যম সাবেক কিছু মার্কিন সামরিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলেছে, চীনের ফুজিয়ান রণতরী ৫০ বছরের পুরনো মার্কিন রণতরীর মতো সক্ষম নয়। তাদের মতে ফুজিয়ানে ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপাল্ট প্রযুক্তি থাকা সত্ত্বেও এই রণতরীটির ফ্লাইট ডেকের নকশা এমন যে এর বিমান পরিচালনার সক্ষমতা ৫০ বছরের পুরনো মার্কিন রণতরীর তুলনায় মাত্র প্রায় ৬০% হতে পারে। এছাড়া ফুজিয়ান কনভেনশনাল জ্বালানি বা অপারমাণবিক শক্তিচালিত, তাই সেটিকে হয় বন্দরে গিয়ে নয়তো ট্যাঙ্কারের মাধ্যমে সমুদ্রে পুনরায় জ্বালানি নিতে হবে। এর বিপরীতে পারমাণবিক শক্তিচালিত মার্কিন রণতরীগুলো অনেক বেশি সময় সমুদ্রে থাকতে পারে, যতক্ষণ না পর্যন্ত পরমাণু জ্বালানি শেষ হয়। কিন্তু এখন কথা হলো, মার্কিন গণমাধ্যম এবং সাবেক মার্কিন সামরিক কর্মকর্তাদের এসব অজুহাত ও যুক্তিগুলো খুব বেশি দিন পর্যন্ত টিকে থাকবে না, কেননা চীন অচিরেই চতুর্থ বিমানবাহী রণতরী সাগরে ভাসাতে যাচ্ছে, আর সেটি হবে পারমাণবিক শক্তিচালিত রণতরী। আসলে চীন ফুজিয়ান বিমানবাহী রণতরী সাগরে নামানোর মাধ্যমে মার্কিন নৌশক্তির সমকক্ষ হওয়ার লক্ষ্যের দিকে আরও এক ধাপ কাছাকাছি পৌঁছেছে। সমর বিশেষজ্ঞদের মতে ফুজিয়ান সাগরে ভাসানোর মাধ্যমে এবং আরও রণতরী নির্মাণ পরিকল্পনা গ্রহণের মাধ্যমে চীন পশ্চিম প্রশান্ত মহাসাগরে আধিপত্য প্রতিষ্ঠার পথে এগিয়ে যাচ্ছে। বিমানবাহী রণতরী এবং এর সহযোদ্ধা জাহাজগুলো ব্যবহার করে চীন তার সামরিক শক্তি প্রদর্শন করছে এবং যুক্তরাষ্ট্রসহ অন্যান্য প্রতিপক্ষদের চ্যালেঞ্জ জানাচ্ছে। বস্তুত ফুজিয়ান এমন এক সময়ে সাগরে ভাসানো হলো যখন চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক ও সামরিক বিষয়ে উত্তেজনা চলছে। এছাড়া বহুদিন ধরে তাইওয়ান দ্বীপকে ঘিরেও চীন মার্কিন দ্বন্দ্ব রয়েছে। চীন তাইওয়ানের আলাদা রাষ্ট্র হওয়া কোনোভাবেই স্বীকার করে না। তাইওয়ান দ্বীপকে চীন তার জন্মলগ্ন থেকেই নিজের অংশ বলে দাবি করে থাকে। তাই অনেক সমর বিশেষজ্ঞদের ধারণা, ভবিষ্যতে চীন তাইওয়ানের উপর অবরোধ আরোপের ক্ষেত্রে বিমানবাহী রণতরী ব্যবহার করতে পারে। তারা মনে করেন চীন ফুজিয়ান বিমানবাহী রণতরী, বিভিন্ন যুদ্ধজাহাজ ও সাবমেরিন দিয়ে এমন এক নৌবহর তৈরি করতে পারে যা তাইওয়ান বা দক্ষিণ চীন সাগরে চীন বিরোধী দেশগুলোকে ঘাবড়ে দিতে সক্ষম হবে। তবে অন্য একদল সমর বিশেষজ্ঞদের ধারণা, তাইওয়ানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক অভিযানের ক্ষেত্রে চীনের বিমানবাহী রণতরীর বড় ভূমিকা থাকার সম্ভাবনা কম, কারণ তাইওয়ান দ্বীপটি চীনের উপকূলের খুব কাছেই অবস্থিত এবং সেখানে চীনের অনেক বিমান ঘাঁটি রয়েছে। ফলে তাইওয়ানকে আক্রমণ করার ক্ষেত্রে চীনের বিমানবাহী রণতরী ব্যবহারের প্রয়োজন নেই। স্থলভাগের বিমান ঘাঁটিগুলো ব্যবহার করেই চীন তার লক্ষ্য অর্জন করতে পারে। এ কারণে ওই সব সমর বিশেষজ্ঞরা মনে করেন যে চীনের বিমানবাহী রণতরীগুলো তাইওয়ানকে লক্ষ্য করে নির্মাণ করা হচ্ছে না, বরং চীনের প্রকৃত লক্ষ্য হল পশ্চিম প্রশান্ত মহাসাগর তথা এশিয়া প্যাসিফিক অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌশক্তিকে ঠেকিয়ে দেওয়া। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।